আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তানভীর ইসলাম। পড়াশোনা করছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়, যেটি হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। তো বাস্তব সংখ্যা আসলে আমাদের জগতে যত চেনা পরিচিত যত সংখ্যা আছে সবগুলোই মূলত বাস্তব সংখ্যা। এর মধ্যে আছে ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা এবং আরও যেই সংখ্যাগুলোকে আমরা চিনি তাদেরকে আমরা সবই বাস্তব সংখ্যা বলছি। এবং আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে কম্পিউটার প্রোগ্রামিং, কম্পিউটার গ্রাফিক্স বা যে কোনো ধরনের হিসাব নিকাশের জন্য আমরা বাস্তব সংখ্যাকে প্রায়শই ব্যবহার করে থাকি। তো আমি আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি এখানেই শুরু করছি। প্রথমেই আমরা বাস্তব সংখ্যার একটি গুরুত্বপূর্ণ একটি প্রকারভেদ এর একটি চার্ট দেখব, যেখানে আমাদের বলা হয়েছে বাস্তব সংখ্যাকে দুটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে মূলদ সংখ্যা এবং আরেকটি হচ্ছে অমূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা আমরা কাদেরকে বলি? যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকেই বলা হয় মূলদ সংখ্যা। এবং এই ক্ষেত্রে একটি জিনিস মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে পি এর মান অবশ্যই 0 এর থেকে বড় হতে হবে। কারণ আমরা যদি কোনো সংখ্যাকে জিরো বাই কোনো একটি সংখ্যা যদি লিখি, তো এই সংখ্যাটি আসলে অসংজ্ঞায়িত একটি সংখ্যায় পরিণত হয়, তো যেটি আসলে মূলদ সংখ্যা নয়। যার কারণে আমাদের একটি শর্ত মনে রাখতে হবে, সেটা হচ্ছে পি এর মান অবশ্যই 0 এর থেকে বড় হতে হবে। এবং যেই সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদেরকেই আমরা বলছি অমূলদ সংখ্যা। এবং অমূলদ সংখ্যার আরও একটি ভাগ আছে, সেটি হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা। আমরা এই সম্পর্কে জানব। আপাতত মূলদ সংখ্যা কী এবং এই সংক্রান্ত একটু বিষয় জেনে আসি। তো মূলদ সংখ্যার মধ্যে আছে দুটি প্রধান ভাগ, একটি হচ্ছে পূর্ণ সংখ্যা এবং আরেকটি হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা কাদেরকে বলে? পূর্ণ সংখ্যা বলে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক প্রতিটি সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। এবং যেমন আমরা যদি উদাহরণ দেখতে চাই তাহলে আমরা দেখতে পারি যে 0, 1, 2, 3, 6, 7 ইত্যাদি ইত্যাদি ধনাত্মক সংখ্যা এবং 0 এটি তো একটি পূর্ণ সংখ্যাই। এবং পিছনে যদি আমরা দেখি -1, -2, -3, তো এই প্রত্যেকটি সংখ্যাই আসলে পূর্ণ সংখ্যা। তো আমরা বুঝলাম পূর্ণ সংখ্যা কি। এবং পূর্ণ সংখ্যার মধ্যে আবার আছে ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা। তো ধনাত্মক সংখ্যাকে আবার দুটি প্রধান ভাগে ভাগ করেছে, একটি হচ্ছে মৌলিক সংখ্যা, আরেকটি হচ্ছে যৌগিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা কাদেরকে বলে? মৌলিক সংখ্যা বলে যেই সংখ্যার এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই তাদেরকে আমরা বলি মৌলিক সংখ্যা। এবং যৌগিক সংখ্যা কাদেরকে বলে? যাদের এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য আরও গুণনীয়ক আছে তাদেরকে আমরা বলি যৌগিক সংখ্যা। এবং এক আমরা জানি এক একটি বিশেষ ধরনের ধনাত্মক সংখ্যা, এটি মৌলিকও নয় এবং এটি যৌগিকও নয়, এটি বিশেষ ধরনের ধনাত্মক সংখ্যা। এই জিনিসটিকে আমরা মনে রাখবো। এবং আমরা আরও একটি জিনিস মনে রাখবো, আমাদের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2 এবং আমাদের পূর্ণ সংখ্যার মধ্যে ধনাত্মক সংখ্যার যে পার্টটুকু আমরা এতটুকু বুঝতে পারলাম আশা করি। এরপরে আমরা দেখব ভগ্নাংশ সংখ্যা। তো ভগ্নাংশ সংখ্যা বলা হয় কাদেরকে? যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকে আমরা বলছি ভগ্নাংশ সংখ্যা। এবং এই ক্ষেত্রে আরও একটি রুলস অ্যাপ্লাই করা যায়, সেটি হচ্ছে গিয়ে পি এর মান অবশ্যই 0 এর থেকে বড় হতে হবে এবং কিউ এর মান অবশ্যই 1 এর থেকে বড় হতে হবে। কারণ এই দুটি শর্ত মাঝে মধ্যেই এমসিকিউতে কিন্তু এসে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই দুইটি জিনিসকে একটু ভালোভাবে আয়ত্ত করে নিও। কারণ কি? কারণ আমরা যদি দেখি কোনো সংখ্যাকে, যদি ধরি যে কোনো একটি সংখ্যা 5, তো 5 এটি হচ্ছে 5, এটি আমরা পি এর মান ধরতে পারি। এবং কোনো কারণে যদি কিউ এর মান যদি 1 হয়ে যায়, অর্থাৎ কোনো কারণে যদি কিউ এর মান যদি 1 হয়, তাহলে আমরা যদি লিখি এভাবে যদি লিখি, তো 5/1 এটি মূলত 5-এরই সমান। তার মানে আমরা বলতে পারি যদি কিউ এর মান যদি 1 হয়ে যায়, সেটি মূলত একটি পূর্ণ সংখ্যা হয়ে যায়। এটি আসলে ভগ্নাংশ সংখ্যা বলি না আমরা সচরাচর, বা এটি আসলে ভগ্নাংশ সংখ্যা নয়ও।
তো আমরা বুঝতে পারলাম ক্যান কিউ এর মান 1-এর থেকে বড় হতে হবে, এবং পি এর মান কেন 0-এর থেকে বড় হতে হবে, কারণ পি এর মান যদি 0 হয়ে যায়, পি এর মান যদি 0 এবং কিউ এর মান যদি যে কোনো সংখ্যা, ধরি আমরা কিউ এর মান 5, তো এই ক্ষেত্রে এই সংখ্যাটি আসলে অসংজ্ঞায়িত একটি সংখ্যা, যেটিকে আমরা কোনোভাবেই প্রকাশ করতে পারি না। তো এই ক্ষেত্রে আমাদের এই দুইটা শর্ত অবশ্যই মাথায় রাখতে হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো যদি বুঝতে পারি আমরা একটু সামনের দিকে আগাই। তো এরপরে আমরা ভগ্নাংশ সংখ্যাকে আমরা দুটি প্রধান ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে সাধারণ ভগ্নাংশ এবং আরেকটি হচ্ছে দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ কাদেরকে বলছি? সাধারণ ভগ্নাংশ হচ্ছে যেগুলো আমরা p/q আকারেই প্রকাশ করি, যেমন 2/3, এটি একটি সাধারণ ভগ্নাংশ সংখ্যা। আর দশমিক ভগ্নাংশ কাদেরকে বলছি? যাদেরকে আমরা দশমিক দিয়ে তারপর প্রকাশ করি, দশমিকের পর বিভিন্ন অঙ্ক দিয়ে আমরা কোনো একটি সংখ্যা গঠিত হয়ে থাকে, তাদেরকে আমরা বলছি দশমিক ভগ্নাংশ সংখ্যা। যেমন 2.567, এটি একটি দশমিক ভগ্নাংশ সংখ্যা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু অবশ্যই মাথায় রাখবে, আমি যে চার্টটি পড়াচ্ছি, এই চার্টটি থেকে বিভিন্ন সময় পরীক্ষায় এবং এমসিকিউ এসে থাকে, এবং তোমরা এটিকে গুরুত্বপূর্ণভাবে দেখবে আশা করছি। এরপরে আমরা দেখতে পাই সাধারণ ভগ্নাংশের মধ্যে আছে প্রকৃত ভগ্নাংশ এবং আরেকটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাদেরকে বলে? প্রকৃত ভগ্নাংশ কাদেরকে বলছি? যাদের লবের মান ছোট এবং হরের মান বড়, তাদেরকে আমরা বলি প্রকৃত ভগ্নাংশ সংখ্যা। যেমন আমরা যদি দেখি 2/5, এটি একটি প্রকৃত ভগ্নাংশ সংখ্যা। এবং অপ্রকৃত ভগ্নাংশ কাদেরকে বলে? যাদের লবের মান বড় এবং হরের মান ছোট, তাদেরকে আমরা বলি অপ্রকৃত ভগ্নাংশ সংখ্যা। যেমন 5/2, এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ সংখ্যা। এবং এর মাধ্যমে আমরা দশমিক ভগ্নাংশ সংখ্যাকে কিভাবে প্রকাশ করে সেটি দেখতে পারলাম। এরপরে আমরা দেখব দশমিক ভগ্নাংশের মধ্যে আরও একটি জিনিস রয়ে গেছে, সেটি হচ্ছে গিয়ে সসীম দশমিক ভগ্নাংশ কী এবং অসীম দশমিক আবৃত দশমিক বা অসীম আবৃত দশমিক ভগ্নাংশ কী। তো সসীম দশমিক ভগ্নাংশ বলছি আমরা তাদেরকে, যাদের দশমিকের পরে নির্দিষ্ট কয়েকটি সংখ্যক অঙ্ক দিয়ে ওই সংখ্যাটি গঠিত হয়, তাদেরকে আমরা বলছি সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। এবং দশমিকের পরে যদি একই সংখ্যার বা একই রকম সংখ্যার বিভিন্ন রকম প্যাটার্ন বারবার রিপিট হয়, তাদেরকে আমরা বলছি অসীম আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা। এই দুটির একটি উদাহরণ আমরা দেখে আসি। যদি কোনো সংখ্যা দশমিকের পরে আমরা বলেছি, যেমন 2.532, এই সংখ্যাটি এই পর্যন্তই সীমাবদ্ধ রয়েছে, তার মানে এটিকে আমরা বলতে পারছি যে এটি একটি সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। এবং কোনো সংখ্যা যদি একই সংখ্যার বা একই প্যাটার্নের বারবার পুনরাবৃত্তি করে বা কিছু সংখ্যক সংখ্যার বারবার পুনরাবৃত্তি হয়, তাদেরকে আমরা বলছি অসীম আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা। যেমন আমরা যদি লক্ষ্য করি 2.3434 এবং এটি আরও চলমান, এই সংখ্যাটি আরও চলমান আছে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাই 34 বারবার রিপিট হয়েছে। তো এই সংখ্যাগুলোকে আমরা এভাবে না লিখে আমরা সহজে লিখতে পারি একটি পৌনঃপুনিক দিয়ে। যেমন 3 এবং 4, এই দুটোর উপরে যদি আমরা দুটি বিন্দু দিয়ে দিই, তাহলেই এটাকে বলছি আমরা পৌনঃপুনিক বা রিকারেন্ট। পৌনঃপুনিকের ইংলিশ টার্ম হচ্ছে রিকারেন্ট। তো আমরা যদি রিকারেন্ট দিয়ে দিই, তাহলেই আমরা দেখতে পাই যে 2.34 এটিকে আমরা লিখতে পারছি। এবং অসীম আবৃত দশমিক ভগ্নাংশকে সচরাচর এমনি প্রকাশ করা যায়। আর আরেকটি জিনিস বাকি রয়ে গেল, সেটি হচ্ছে অমূলদ সংখ্যার শ্রেণীবিভাগ। তো অমূলদ সংখ্যার মধ্যে আমরা দেখতে পাই সেটি হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা। যেমন আমরা যদি কোনো সংখ্যাকে p/q আকারে প্রকাশ না করতে পারি, তাদেরকেই তো আমরা বলছি অমূলদ সংখ্যা, তাই তো? তো যেহেতু অমূলদ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, সেহেতু আমরা এটিকে লিখতে পারি, যেমন আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। যেমন √2 এর মান হচ্ছে 1.414213 সামথিং, আরও চলতেছে এদিকে। তো এই সংখ্যাটি অসীম সংখ্যক বার পর্যন্ত রিপিট হচ্ছে। এবং আমরা আরেকটি জিনিস লক্ষ্য করি, সেটি হচ্ছে গিয়ে এই সংখ্যার দশমিকের পরে কোনো সংখ্যার কোনো রিপিটেশন, মানে কোনো সংখ্যা বা কোনো নির্দিষ্ট কোনো সংখ্যার কোনো রিপিটেশন বা
পুনরাবৃত্তি নেই, যার কারণে আমরা এটিকে কোনো আবৃত দশমিক ভগ্নাংশের মতো এটিকে পৌনঃপুনিকের মাধ্যমে বা যে কোনোভাবে আমরা প্রকাশ করতে পারি না। তো এই সংখ্যাটি আসলে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ যা পড়িয়েছি সেটির মাধ্যমে আমরা কিছু কাজের সমাধান দেখি, তাহলে আমরা বিষয়টি আরও ক্লিয়ার হব। প্রথমেই আমরা দেখতে পাই 3/4। 3/4কে আমরা বলতে পারছি এটি একটি মানে p/q আকারের সংখ্যা, সেহেতু এটি একটি ভগ্নাংশ সংখ্যা, তাই তো? তো এবং ভগ্নাংশের মধ্যে এটি একটি কেমন ভগ্নাংশ? এটির লব ছোট এবং হর বড়, তাহলে এটি একটি প্রকৃত সাধারণ ভগ্নাংশ সংখ্যা। এবং এই 5 মূলত ধনাত্মক সংখ্যা। প্রথম 5 একটি মৌলিক সংখ্যা, তাই তো? কারণ 1 এবং 5 ব্যতীত 5-এর আর কোনো বা 5-এর আর কোনো গুণনীয়ক নেই, যার কারণে এটি একটি মৌলিক সংখ্যা এবং একাধারে এটি একটি ধনাত্মক সংখ্যা এবং তার সাথে সাথে এটি একটি পূর্ণ সংখ্যা। আর -7কে আমরা দেখতে পাই যে এটি একটি ঋণাত্মক সংখ্যা, এবং একাধারে এটি একটি পূর্ণ সংখ্যা। আর √13 এটি আমরা অবশ্যই বুঝতে পারি যে এটিকে অবশ্যই p/q আকারে কোনো সংখ্যা বা সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যায় না, যার কারণে √13কে আমরা বলছি এটি একটি অমূলদ সংখ্যা। এবং এটি যদি আমরা ক্যালকুলেটরে বসিয়ে বা যে কোনোভাবে যদি মান নির্ণয় করি, তাহলে আমরা দেখতে পাই এটি একটি অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা। তারপরে আমরা দেখতে পাই 0। তো 0কে আমরা বলি সচরাচর পূর্ণ সংখ্যা। এবং 1 মূলত একটি ধনাত্মক সংখ্যা, পাশাপাশি এটি একটি বিশেষ ধরনের সংখ্যা যেটি মৌলিক নয় এবং যৌগিক নয়, এবং একাধারে এটি একটি পূর্ণ সংখ্যা। তারপরে আমরা দেখতে পাই 9/7কে আমরা দেখতে পাই যে 9/7-এ আমরা দেখতে পাই যে 9 হচ্ছে গিয়ে একটি বড় সংখ্যা এবং 7 হচ্ছে তার থেকে ছোট, সেহেতু আমরা এটিকে বলতে পারি যে 9/7 একটি অপ্রকৃত ভগ্নাংশ সংখ্যা এবং এটি একটি সাধারণ ভগ্নাংশ। মানে আমরা সহজ কথায় বলতে পারি যে 9/7 একটি অপ্রকৃত সাধারণ ভগ্নাংশ সংখ্যা। আর 12 একটি ধনাত্মক সংখ্যা এবং একাধারে এটি একটি যৌগিক সংখ্যা। কারণ যৌগিক সংখ্যা কেন বলছি? কারণ হচ্ছে 12-এর গুণনীয়কগুলো কী কী? 1, 2, 3, 4 এবং 12, আর 4, 6 এবং 12, এই 6টি গুণনীয়ক রয়েছে, যার কারণে 12কে আমরা বলছি একটি যৌগিক সংখ্যা। আশা করছি আজকের ক্লাসটি থেকে আপনারা উপকৃত হয়েছেন। তো সামনের ভিডিওতে আমরা আরও বিস্তারিত নতুন একটি টপিক নিয়ে জানব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।